দীর্ঘ বিরতির পর আমরা আবার চলে আসছি। দীর্ঘ বিরতির পর আমরা আবারও চলে আসছি কৃত্তিবাসের সমরেশ যাত্রা সংখ্যায়। আজ কৃত্তিবাসের 11তম সংখ্যায় সমরেশ নন, সমরেশ কাল, একটি ব্যাসকুট ভ্রমণ প্রয়াস। বাঁশির এটি লিখেছেন কনিষ্ক ভট্টাচার্য। বাঁশির 3 স্বর। সমরেশ কাহিনী। সমরেশ কাহিনী বিশেষত তার 2 কলম বিষয়ক যে প্রচল কথা, তার বাম রাজনৈতিক দর্শন থেকে অবক্ষয়ী সমাজ দর্শন হয়ে লোকায়ত দর্শনে আকৃষ্ট হওয়া, বিচ্ছিন্ন খাপে পোড়া দর্শনে এ পোড়া বঙ্গদেশ আবৃত। সেই যাত্রা বিষয়ক প্রচল কথার অনেক বিষয় বহু আলোচিত হওয়ায় বাহুল্যবোধে ত্যাগ করা হয়েছে। তবে সমরেশের লেখা মূলত 3 প্রকার। সেই ত্রিবেণী কি ধারাবাহিত প্রথম যুগে বামপন্থী সমরেশ, তারপরে অবক্ষয়ী সমরেশ, শেষে লোকায়ত দর্শনে বিশ্বাসী সমরেশ। এমনও কি কোনো সিদ্ধান্ত টানা যায় আদৌ? তবু এই চলন পথে কোথাও কি কোনো রকম পারম্পর্য আছে? যদি থাকে তবে সেই অদৃষ্টপূর্ব পথরেখার সংযোগ সূত্র আমাদের সন্ধান। ইতিহাস অনেক সময় পরবর্তীকালে অনেক ঘটনা স্থূল হস্তাবলেপে প্রক্ষিপ্তভাবে প্রবেশ করে। আমরা তা গ্রহণযোগ্য বলে মনে করিনি। সে কারণেই কেবল সমরেশ নন, সমরেশ কাল আমাদের অন্বিষ্ট। একই সময়ের উদ্বর্তনে উঠে এসে মননের মধু কেবল সমরেশ নন, আরও কেউ আমাদের দিয়েছে জানিতে তদ্যোতীত সময়ের চালচিত্র সম্পূর্ণ হয় না বলেই আমাদের বিশ্বাস। সময় চালচিত্র বিচ্যুত সমরেশ প্রতিমার সামনে ব্যক্তিক ধূপধুনোর প্রচল কস্তুরী মৃগপনা আমাদের সইবে না। সময়ও কি কেবল কালক্রম, কেবল শাল গাথা নাম চয়ন? চৈত্র নামশালের অন্তর্বুননে কি কোনো তক্তপ্রস্থানের সুতোর ইঙ্গিত পাই আমরা? সময় কি ঈপ্সিত মুদ্রায় প্রকাশিত হয়? আধুনিকের নামে লিরিক প্রবণ বাংলা ভাষায় বাস্তবতা বা রিয়েলিজম, এমনকি সমাজতান্ত্রিক বাস্তবতার নামে রোম্যান্টিসিজমের চর্চায়? সমরেশ আমাদের কাছে বাংলা সাহিত্যের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবু আমরা ব্যক্তি নয়, সাহিত্যিক সমরেশ বা তার সাহিত্যকর্মের বহুধা চলনকে সময়চ্যুত করে দেখতে অরাজি। সময় নিরপেক্ষভাবে কেবল ব্যক্তির নিজস্ব চলায় যেমন আমরা অবিশ্বাসী, তেমনি ব্যক্তিকে কেবল সময়ের ক্রীড়ানক ভাবতেও আমরা অপারগ। একজন ব্যক্তি সাহিত্যিকের সময়ের চলনকেই আমরা দেখতে চেয়েছি আপ্লুত পূজায় বা তিক্ত অশ্রদ্ধায় নয়, বরং দেখতে চেয়েছি নিরাসক্তভাবে কালের ও কালান্তরের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে। আমার আয়নার মুখ। ভ্রমিতে চাই আমি সময় ভুবনে। উত্তর বিশ্বায়ন বাংলায় এই কলিটাই ফিরে আসে, মন চলো যাই ভ্রমণে। এই কলিটাই কি ফিরে আসে, মন চলো যাই ভ্রমণে। কিন্তু কোন সেই সময় ভুবনে, যখন পূর্বজরা সময়ের ঢেউয়ের ঝাপট খেতে খেতে দূরের নক্ষত্রের দিকে চেয়ে নিজ পথসন্ধান করেছে, বেপথু হয়েছে, পথ পেয়েছে, পথ হারাতে হলেও অচিন পথের সন্ধানে ভীত হননি। ইদানিং নিরাপত্তার জালবোনা কোকুনো জীবিতায় অতিবাহিত হননি, বেঁচেছেন।
বেঁচেছেন, লড়েছেন, আপোষ করেছেন, কৌশল নিয়েছেন। সাহিত্যের সেই পূর্বজদের নাম আমরা বাঁচার থেকে ছোট্ট করে ভাবি না। সাহিত্যের ক্ষয় লয় মৃত্যু অনিবার্য বলে তাকে জেনেছি। আবার কখনো যে তার মৃত্যু উত্তীর্ণ ফিনিক্স অবতার আবার কখনো যে তার মৃত্যু উত্তীর্ণ ফিনিক্স অবতার প্রকটিত হওয়ার ঐতিহাসিকতার সাক্ষী আমরা। প্রসঙ্গত এখানে একটা সুতো ছাড়া রইল, সে সুতো আমরা পরে বুনে তুলব। ধরণী গীতার পরাশরোক্তি বদলে নিয়ে আমরাও বলতে পারি যে পূর্বজগণ মানে ধরে নিচ্ছি পলিটিক্যাল কারেক্টনেস বজায় রাখতে আমরা পূর্বজাত জুড়ব না, কারণ আর্টের পলিটিক্যাল কারেক্টনেসের কোনো দায় নেই, তা মানবিকী বিদ্যার অপরাপর শাখার বিষয়। তদুপরি সকলের জন্য সময়ে সমাজ পলিটিক্যালি কারেক্ট নয়, ছিল না কোনো দিন, হবে কিনা তা নিয়েও আমরা সন্দিহান। আর যে সময় সমাজের সঙ্গে সংলাপে প্রবৃত্ত হয় তা সময় সমাজের পলিটিক্যাল কারেক্টনেসের জন্যেই। ফলে যদি বা তা কোনো কল্পিত স্বর্গ সমাজে সম্ভবে, তাহলে আর্ট তথায় থাকবে কিনা বা কীরূপে থাকবে সেই সুদূর প্রসারী দ্রব্যগুণ প্রবণ কল্পনায় যেতে আমরা অপারগ। নিম্নগ্রীব হয়ে অনেক বর্ষ যাবৎ সাহিত্য সাধনা করেছিলেন, কাল তাদের সকলকেই কথাবশেষ করেছে। যারা প্রবল পরাক্রমে সাহিত্য দিগমণ্ডলে বিরাজ করেছিলেন তারা কালবাতাহত হয়েছে, অগ্নিতে নিক্ষিপ্ত শিমুল তুলার মতো বিনষ্ট হয়েছে। এখন কথা প্রসঙ্গে তাদের নাম উত্থাপিত হলে সন্দেহ নেই তারা বাস্তবিক ছিলেন কিনা। দিগমুখ উদ্ভাসিতকারী সাহিত্য রাজগণের ঐশ্বর্য কি ভ্রুভঙ্গপাতে ভস্মসাৎ হয়নি? বঙ্গীয় সাহিত্যের কাশীমক্কা কলেজ পাড়ায় সন্ধানী হলে জানবেন তাদের জীবদ্দশার বর্ষ বিশেষ বা বিশেষ বর্ষ ব্যতীত পাঠককুল কতটা তাদের সন্ধান করে। সংখ্যা অতি বিষম বস্তু। মহা বা বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্য হলে তারা আইএসএসএন শোভিত ইউজিসি নির্ণীত লিটল ম্যাগাজিনে কথা শরীর প্রাপ্ত হন। মূল পাঠ্য বিষয় ফোকাসিত হয়ে 4টি জীবনভিত্তিক নম্বর সেব্য রচনা, কয়েকটি কাপে পড়া চর্বিত চর্বণ। তাদের সেই কাহিনী শুনে কে এমন সাধু ব্যক্তি আছেন যে মন্দচেতা হয়ে নিজের প্রতি মমত্ব করবেন? তারা ছিলেন একথা সত্য, মিথ্যা না। কিন্তু এখন তারা কোথায় আমরা জানি না, কিন্তু ছিলেন। এ সত্যের বিনাশ নেই। যাদের অস্তিত্বের নশ্বরতার বিষয়ে তিনি উক্তি করেন তাদের স্মরণের তারা ছিলেন, এ দায় থেকে মুক্তি পান না। যুদ্ধের শেষ সেনাপতি শাকিন কলিকাতার প্রান্তস্পর্শী একটি অনতি প্রসারিত মধ্যবিত্ত ফ্ল্যাট। ঢুকে একটা বড় ঘর, মূলে খাওয়ার ঘর, দেয়ালে ছাদ ছোঁয়া বইয়ের তাক, দুই এক শয্যায় বসার সোফা, সামনে একটা লম্বা হাতলের ইজি চেয়ার। কথা হচ্ছিল বিশ্বায়ন আর তার রেজিস্ট্যান্স লিটারেচার নিয়ে। তা বাংলায় কেন হয় না? প্রসঙ্গক্রমেই বামপন্থার কথা আসে। সেই আর্ম চেয়ারের হাতলে ভর দিয়ে প্রবীণ মানুষটি একটু উঠে বসেন। ঈষৎ ক্ষীণকণ্ঠ সাধারণভাবে শ্রবণ শক্তির
ঘটেছে বেশ কিছুদিন, তবে যন্ত্র প্রায়শ কানে ওঠে না, তাই একটু জোরে বলেন। তখন আরাম কেদারার আরাম ছেড়ে হঠাৎ লম্বা হাতলে ভর দিয়ে তিনি ওঠেন, বলেন, শুনুন, ভারতীয় বামপন্থীরা শিল্প সাহিত্যের কিছু বোঝে না। খাইছে। সেদিন দুজন সঙ্গী আমার, মহিলা মার্কিনে পরবাসী, পুরুষ কলকাতায় থাকেন, দুজনেই সাহিত্যের জগতের সঙ্গে যুক্ত, বামপন্থার নিজের মতো চর্চায়ও তারা চমকিত, আমিও। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললাম, কিন্তু আপনি তো জেলার সম্পাদক ছিলেন। স্বীয় বাক্যের উত্তেজনায় তিনি তখনও হাতলে ভর দিয়ে সোজা হয়েছিলেন। আমার বিস্তৃত বাক্যের কোনো উত্তর না দিয়ে তিনি শরীর ছেড়ে দিলেন আরাম কেদারায়, এমনকি শিশুর মতো মুখ ঘুরিয়ে নিলেন অন্যদিকে। আত্মপ্রচার না করেও তথ্যের খাতিরে উল্লেখ রাখা যাক, সেদিনের ওই পুরুষ সঙ্গী কর্তৃক প্রাপ্ত হয়ে আমার একটি গল্প সংকলন পড়ে তিনি তাকে বলেছিলেন, আপনার বন্ধুকে একবার দেখা করতে বলবেন। তাই যাওয়া। এদিকে আমার বেয়ারা বিস্ময় তিনি মুখ ঘুরিয়ে নিয়েছেন। সঙ্গী তার শ্রবণ হ্রাসের সুযোগ নিয়ে বিড়বিড় করে বললেন, গেল, আজ আর কথা বলবে না, মনে হয় রাগ করেছেন। আমি বেজায় অপ্রস্তুত। সব মিলিয়ে হয়তো 1 মিনিট। তিনি আবার উঠলেন, হাতলে ভর দিয়ে সোজাসুজি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তার জন্যই তো আমি বলছি। আমি শব্দে একটু জোর দিয়ে বলে একটা মুচকি হাসি। পরিবেশ সহজ হলো, কথা চলল আরো বহুক্ষণ। আমার অকিঞ্চিতকর জীবনে প্রাপ্তি ও সঞ্চয়ের মতো কিছু কথা। আহা, জানি তোমরা কি ভাবছো, আর তা জেনে আমার এমনি বলতে ইচ্ছে করছে। পাঠক, তোমাদিগের মনের অবস্থা আমি অনুমান করিতে পারিতেছি। যে ব্যক্তির সঙ্গে আমার উক্ত প্রকার আলাপাদি হইয়াছিল, তাহার পরিচয় জানিবার জন্যে তোমাদিগের কৌতূহল অতি তীব্র হইয়াছে। বচনদারের বচনেও যদি না বোঝা গিয়ে থেকে, তবে বলি, তিনি কথা শরীর প্রাপ্ত হয়েছেন। তিনি দিক উদ্ভাসিত সাহিত্য রচয়িতা দেবেশ রায়, মানুষ শক্তির উৎস। চলো মন ভ্রমণে, সময়ের চলনে। 1938 সালে বছর 14 সমরেশকে নৈহাটি এনে দাদার রেল কোয়ার্টারে রাখা হলো, কারণ হিসেবে মূলত প্রাক নৈহাটি পূর্ববঙ্গীয় একটি বাল্যপ্রেমের কথা প্রচল। তা আমাদের আলোচ্য নয় এখন। আনার উদ্দেশ্য পড়াশোনায় তাকে নিয়োজিত করা। স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হলেন, কিন্তু মনের পরিবর্তন হলো না। 9ম শ্রেণীতে ওঠার পর লেখাপড়া ছেড়ে দিলেন। 10ম শ্রেণীতে যখন প্রাক্তন সহপাঠীরা পাঠগ্রহণে ব্যস্ত, তখন স্বামী সংসার বিচ্ছিন্ন বয়সে বড় গৌরীর সঙ্গে নৈহাটি ছেড়ে জগদ্দলের কাছে আতপুরের এক বস্তিতে ঘর বেঁধে 8 আনা রোজে ডিমের ব্যবসা করছেন সমরেশ। সঙ্গে গৌরীর সেলাইয়ের কাজ। জীবনের বাস্তবিক দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বাঁচার রসদ খুঁজছেন। তাহলে কি আমরা বলতে পারি এসবই তাকে লেখক হিসেবে তৈরি করেছিল? সাহিত্যিক ব্যক্তি জীবনে প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষিত নাকি সে সুযোগ বঞ্চিত বা পলাতক, তা যে একান্তই তার সাহিত্যকর্মকে বুঝতে সহায়ক হয় না, এমন কথা বলি না। দিনান্তে তবু লিখিত টেক্সটটুকুই তার মূল্যায়নের মূল উপাদান। সেই টেক্সটের ছাপ ফেলে সাহিত্যিকের জীবন এবং কাল, স্থান ও ব্যক্তি প্রবণতা নির্ণীত ভাবনা গঠন ও প্রকাশভঙ্গি। বাঙালির হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান। খ্রিস্ট সম্মানের এই ফেটিশ নিয়ে আমাদের খুব বক্তব্য নেই, কিন্তু বাঙালির জাতিগত সম্পদের ঔপনিবেশিক সাইফন মনন্তরে 1/3 বাঙালির মৃত্যু, দাঙ্গা, দেশভাগের সর্বস্বহারা উদ্বাস্তু স্রোতে তার জাতিগত
আর্থিক দারিদ্র্যের শেষ নেই। সেই পরম আর্থিক জীবনাভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের যে জাতিগত যাত্রাপথ, তাতে কজন সমরেশ হন? এই বিনীত প্রশ্ন কেবল রাখা গেল। শ্রমিক নেতা সত্যপ্রসন্ন দাশগুপ্তর সঙ্গে পরিচয় সমরেশকে শ্রমজীবী মানুষের কাছাকাছি নিয়ে যায়। হাতের লেখার গুণে শ্রমিকদের হয়ে পোস্টার লিখতেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে অতিরিক্ত অস্ত্রের প্রয়োজনে ছবি আঁকায় স্বশিক্ষিত সমরেশ। কাজ পান ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে। আতপুরের বস্তি থেকে শ্রমিক মহল্লায়, কিন্তু মনে রাখতে হবে প্রথাগত শ্রমিকের জীবন নয়, সেটা অভাবের প্রশ্নে নয়, কাজের উচ্চাবচ্চ যে সমাজে প্রখর, সেখানে এই তথ্য বিস্মৃতির নয়। রাজনৈতিক পড়াশোনার শুরু এই সময়। এই জীবনের অভিজ্ঞতা তার অভিজ্ঞতা আর অব্যবহৃত লেখায় যেমন সরাসরি শ্রমজীবী মানুষের লড়াইয়ের কথার উপাদান জুগিয়েছে শ্রমের মূল্য ও পুঁজির উদ্বৃত্তের ধারণা, তেমনি উপাদান দিয়েছে ওই অঞ্চলের শ্রমিক ও শ্রমজীবী মানুষের সাক্ষাৎ জীবনের অভিজ্ঞতা। তারপরে হয়ে উঠেছেন পার্টির সর্বক্ষণের কর্মী। ওয়ালিং করছেন যাকে আজকের ভাষায় বলা যায় গ্রাফিতি। গান গাইছেন, পার্টি ক্লাসে শানিত হচ্ছেন শোষক শোষিতের শ্রেণী সংগ্রামে। 1944-এ প্রকাশিত আদাব থেকে পারি, নয়নপুরের মাটি, বিটি রোডের ধারে শ্রীমতী ক্যাফে, কারখানা ও কৃষি শ্রমিকের কাহিনীতে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবেন সমরেশ। এদেশে যে শোষক শোষিতের এই জাত ব্যবস্থার অন্দরে মাটির গুণে আরও ঐতিহাসিক জাত ব্যবস্থা গেড়ে আছে, সেখানে কিন্তু শুরুতেই পৌঁছে গিয়েছিলেন সমরেশ। শোষক শোষিতের জাতপাতের বাইরের যে গেড়ে বসা জাতপাত, ঘৃণার বিভাজন, ধর্মের বিভাজন, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে কমিউনিস্ট সাহিত্যকে। অর্থাৎ প্রগতি বিরোধী যে ধারণা, তার বিরুদ্ধে আর্টিস্টের অবস্থান গ্রহণ। সেখানেই কালজয়ী সাম্প্রদায়িকতা বিরোধী গল্প পা রাখে আদাব নামে। ভয়াবহ দাঙ্গার রাতে আস্তাকুরের দুপাশে মুখোমুখি দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষ, একজন খেয়ার মাঝি, অপরজন সুতোকলের শ্রমিক। দুই শোষিতের অন্দরে ঐতিহাসিকভাবে গেড়ে বসা আরেক বৈরী। প্রথমে ভয়, তারপরে দ্বিধা, তারপরে পারস্পরিক সন্দেহের জটিলতা কাটিয়ে ওই আক্রান্ত সময় পরস্পরের বন্ধু হয়ে ওঠা। আখ্যানে যাব না আমরা, যারা জানার তারা জানেন। আখ্যানে যাব না আমরা, যারা জানার তারা জানেন। আমরা বরং এই রচনার আমার আয়নার মুখ অংশে ছেড়ে আসা সুতোটিকে এখানে বুনে নিই। তারপরে না হয় আরেকটি সুতো ছেড়ে যাওয়া যাবে। যে সুতোটি আমরা ছেড়ে গিয়েছিলাম, সেই ফিনিক্স অবতার হয়ে ওঠে এই গল্পটি। বিগত এক দশকে প্রগতিবাদী বাংলায় খুল্লা সাম্প্রদায়িক বিদ্বেষের নির্বোধ বুক ঠোকা আস্ফালনের নিরিখে প্রগতিবাদের দীর্ঘ চর্চাও যে ঐতিহাসিকভাবে গেড়ে বসা জাত ধর্মের বিষ থেকে বাংলার মাটিকে মুক্ত করতে পারেনি, তারও কি কোনো ঐতিহাসিক কারণ আছে? বিশেষত রামমোহন বিদ্যাসাগরের যে প্রগতিবাদের ধারার কারণে বাংলায় বামপন্থী রাজনীতির সুসার হয়েছিল স্বাধীনতার আগে থেকেই, সেখানেও কি মাটির বিশোৎপাটনের ঢের ঘাটতি আছে? এই আরেকটি সুতো ছাড়া রইল, যা আমরা আবার পরবর্তীকালে বুনে তোলার চেষ্টা করব।
রক্তিম বসন্ত। আপাতত বরং যাওয়া যাক রাজনীতি, সাহিত্য ও রাজনৈতিক সাহিত্যের কিছু প্রচলিত আলোচনায়। কারণ বঙ্গীয় আলোচনায় সমরেশকে এই প্রথম পর্বে রাজনৈতিক সাহিত্যিক হিসেবে দেখানোর প্রবল ধারা, যা বামবৃত্তে নন্দিত। আবার পরবর্তী বিবর পর্যায়কে বিবিধ পথে অতিনিন্দিত করণের তৎকালিক বাম রাজনীতি বৃত্তের অবক্ষয়, আদর্শ বিচ্যুত পর্নোগ্রাফি ও সাম্প্রতিকের নারীবাদী বৃত্তের টক্সিক ম্যাসকুলিনিটি কেন্দ্রিক বিদ্ধকরণ। এই নিন্দিত প্রসঙ্গতই আমাদের পরবর্তী অধ্যায়। প্রসঙ্গত 1988 সালে 64 বছর বয়সে সমরেশের মৃত্যুর বছরে বর্তমান প্রতিবেদক উত্তর কলকাতার মাত্র 12 বর্ষীয় বালক হলেও পরবর্তীকালে সাহিত্যের ছাত্র হিসেবে এবং লেখালেখির কারণে কলেজ স্ট্রিটের অন্দরে তার গতায়াত সাক্ষ্য দেয় মৃত্যুর পরে 36 বছরের দীর্ঘ সময়ের মধ্যে। শোকাবহভাবে শতবর্ষে আসায় নতুন করে সমরেশ স্মরণীয় হয়ে উঠেছে, অথবা এটাই ভবিতব্য। কেন সে বিষয়ে একটি সম্ভাবনার কথাও না হয় বলা যাবে, সে বিষয়ক অপর একটি সুতো ছাড়া রইল এ স্থানে। তাকে আমরা বুনে তোলার চেষ্টা করব সমরেশ প্রয়াণের পরে আর এক কথা শরীর প্রাপ্তের স্মৃতিচারণ প্রসঙ্গে। তাহলে আপাতত প্রসঙ্গ রাজনীতি, সাহিত্য ও রাজনৈতিক সাহিত্য। তাহলে বামপন্থী রাজনীতি প্র্যাকটিস বা উপজাত বা আয়ুধ কি? সমরেশের এই পর্বের লেখা। কারণ স্বাধীনতার পরে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হওয়ায় জেল খাটতে হয়েছিল সমরেশকে, এবং জেলে বসেই যেমন তিনি একটি উত্তরঙ্গ নামে একটি উপন্যাস লেখেন, তেমনি তার জীবনের দুটি জরুরি সিদ্ধান্ত। প্রথমত, তিনি পার্টি ছাড়বেন, আর দ্বিতীয়ত, তিনি পুরো সময়ের লেখক হবেন। ঔপনিবেশিক পর্বে বাম রাজনীতি, দাঙ্গা, স্বাধীনতা, দেশভাগ, বাংলা বিহার সংযুক্তি বিরোধী আন্দোলন, পার্টি ভাগ, বিশ্বাস ভঙ্গের কাল, স্বপ্ন ভঙ্গের কাল, স্বাধীন দেশের বাম রাজনীতি, যার কথা ছিল প্রান্তিকতম মানুষের হয়ে ওঠার, তা কি বাংলায় স্বাধীনতার সমকালেও পরবর্তীকালে হয়নি? আমরা বরং স্মরণ করি আর এক কথা শরীর প্রাপ্ত সাহিত্যিককে। সমরেশের তুলনায় অত্যল্প পতিত বয়সে সমরেশের থেকে মাত্র 3 বছরের ছোট, প্রাতিষ্ঠানিকভাবে অত্যন্ত উচ্চশিক্ষিত লেখায় এসেছেন সমরেশের অনেক পরে। তিনিও সরাসরি রাজনৈতিক কর্মী ছিলেন, বাম রাজনৈতিক কর্মী, কমিউনিস্ট পার্টির কর্মী। তিনিও সমরেশের মাত্র 2 বছর আগে কথা শরীর প্রাপ্ত হয়েছেন। তিনি লেখেন, মনে পড়ে বহুকাল আগে ছাত্রাবস্থায় অমিত শক্তিশালী মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পপাঠ 46 ধর্মতলা স্ট্রিটের আসরে। গল্পপাঠ শেষ হতেই কেউ একেবারে ছাপিয়ে পড়লেন গল্পটি তছনছ করার জন্যে, এবং তাদের বক্তব্য এমন ছিল যা ঠিক সাহিত্য জিজ্ঞাসা নয়। স্বাভাবিকভাবেই স্বীয় অভিজ্ঞতায় তিনি সিদ্ধান্তে আসেন, উপন্যাস আলোচনার ক্ষেত্রে সমাজবাদী চিন্তা পাঠক ও লেখকের পক্ষে অনেক সময় কার্যত কিছু পরিমাণ যান্ত্রিকতার দোষে দুষ্ট। অনেকের কাছে সমাজবাদ যেন আলাদিনের প্রদীপ, তা হাতে নিলেই ইচ্ছা পূরণ। বলা বাহুল্য, সমাজ চিন্তার সঙ্গে যদি লেখকের আত্মজিজ্ঞাসা না থাকে, তাহলে সমাজবাদ কেবল ডুবন্ত মানুষের খড়কুটো কিংবা কুয়োর ব্যাঙের আকাশ, তা মানুষের বিরাট ঐতিহ্যের বাহন নয়। এদিকে সমাজবাদী শিবিরের কোনো সমালোচক চালু রিভিউয়ারের মতোই স্মার্ট। এখন যা কিছু ঘটছে সবই অবক্ষয়,
এবং একদা যখন বিপ্লবের সূর্য উঠবে তখন ভবিষ্যতে আকাশ থেকে খসে পড়া ম্যাক্সিম গোর্কিদের সঙ্গে বসে আড্ডা দেব। অনেকটা এইরকম মনোভাব তাদের লেখায়। ছাত্রাবস্থায় বামপন্থী আন্দোলন তথা কমিউনিস্ট পার্টির সংস্পর্শে এসেছিলেন তিনি। গত শতকের 4 দশকে ছাত্র আন্দোলনে ভিয়েতনাম দিবস আর শহীদ রামেশ্বরের মৃত্যুর প্রতিবাদে সংগঠিত মিছিলে যুক্ত হয়েছিলেন। 1946 সালে 29শে জুলাই ডাক ও তার বিভাগের কর্মীদের ভারতব্যাপী ধর্মঘটের সমর্থনে যে হরতাল পালিত হয় সেখানেও মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। 46-এর দাঙ্গার পরে 47-এর দেশভাগে কমিউনিস্ট পার্টির ইয়ে আজাদি ঝুটা হ্যায় স্লোগানেও শোনা গেল তার গলা। তারও প্রথম উপন্যাস হিন্দু মুসলমান দাঙ্গার পটভূমিতে 1953 সালে প্রকাশিত হয়। কমিউনিস্ট নন্দন তত্ত্বে যে প্রবল যান্ত্রিকতা, কি স্বদেশে কি বিদেশে, এই অনুভব তো সমকালীন কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত শিল্পী সাহিত্যিকদের অনেকেরই ফলে পূরণচন্দ যোশীর সময় যে বিপুল সংখ্যক শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীর সমাবেশ হয়েছিল কমিউনিস্ট পার্টিকে ঘিরে, তার অধিকাংশই সরে যান বিটি রণদ্বীপের সময়। আলোচ্য সমরেশানুজ সাহিত্যিকের এক আত্মোপলব্ধিও ঘটে এই সময়। তখন রণদ্বীপের নেতৃত্বে অবিভক্ত কমিউনিস্ট পার্টির দিকে ঝুঁকেছি। আলিপুরে জেলের তালা ভাঙতে গিয়ে পুলিশের লাঠিতে মাথা ফাটিয়েছি। বাড়িতে 2বার পুলিশ। দাদা রাজস্থানে ক্ষেত্রী স্টেটের লিগাল অ্যাডভাইজার। মাথায় ফেট্টি বেঁধে মাঠের মধ্যে ট্রেন থেকে নামলাম। সূর্যাস্তের সামনে উটের পাল চলেছে। গমের ক্ষেতে কুয়ো থেকে ঘুরে ঘুরে জল টানছে। গরু আর হাঁক আসছে, পানি আও পানি আও। ক্রিয়েটিভ লেখা মানে আত্মোপলব্ধি ছাড়া সাহিত্যের কোনো মানে নেই। সেই খোলা মাঠে দাঁড়িয়ে মনে হলো আমরা কয়েকজন তরুণী যদি কলকাতার রাস্তায় মাথা ফাটিয়ে মরে যাই তাহলেও ভারতবর্ষের বাস্তবতা এক চুলও নড়বে না। আমরা শুধু বলতে চাই, এই নজর টানের ভিত্তিটিকে অস্বীকার করে বাংলার বহুধা বিভক্ত বাম রাজনীতির প্রত্যক্ষ প্রভাব বিষয়ক সাহিত্যকে দেখা যাবে না। বস্তুত লিখিত বাক্য মাত্রেই রাজনৈতিক। প্রতিটি বাক্য তার শব্দ চয়নে, অন্বয় বিন্যাসে এমনকি ছেদ জ্যোতিচিহ্নে অত্যন্ত রাজনৈতিক। প্রতিটি লেখা তার অবস্থান নেয়, পক্ষ নেয়, স্থিতাবস্থার পক্ষ অথবা বিপক্ষ। ফলে যিনি তথাকথিত সচেতন রাজনৈতিক লেখা লেখেন না, অজ্ঞাতে তার লেখাও আসলে একটি ভিন্ন রাজনৈতিক বয়ান তৈরি করে, স্থিতাবস্থার পক্ষের বয়ান। বাংলায় আখ্যান আলোচনার রীতিতে রাজনৈতিক গল্প বা রাজনৈতিক উপন্যাস বলে দাগিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যায়। সেই প্রবণতার খুঁটিনাটি আলোচনার পরিসর এই প্রবন্ধ নয়। সাধারণভাবে ঔপনিবেশিক কালে স্বাধীনতার আন্দোলনের যে দ্বিমুখী ধারা এবং উত্তর 47 দলীয় রাজনীতি যে আখ্যানে আলোচিত তাকে রাজনৈতিক আখ্যান বলার প্রবণতাকে চিহ্নিত করতে চাইছি আমরা। এমনকি রাজনৈতিক ঘটনাবলীর উল্লেখ মাত্রের তালিকাও বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্র হিসেবে সম্মানিত হয়। কিন্তু রাজনীতি, এমনকি দলীয় রাজনীতিও তো সমাজ অর্থনীতি মুক্ত স্বয়ংভূ কিছু নয়, বরং সমাজ অর্থনীতির যে অভিঘাত ব্যক্তি জীবন ও সমাজ জীবনকে আলোড়িত করে তারই ক্রিয়া প্রতিক্রিয়ায় অন্বিষ্ট। এই কারণে সংঘবদ্ধ আন্দোলন থেকে শুরু করে ব্যক্তি জীবনের নির্জনতম আত্মরতির মুহূর্ত রাজনৈতিক হয়ে ওঠে।
রাজনীতি হলো ক্রিস্টালাইজেশন অফ এভরি হিউম্যান এসেন্স, যেমন লেনিন বলেছিলেন। সাহিত্য স্বভাবতই রাজনৈতিক, কারণ তো তা লেনিনোক্ত মানবিক নির্যাসকে প্রকাশ করে। সাহিত্যকে আগে সাহিত্য হয়ে উঠতে হবে, তারপরে বিচার হবে। সাহিত্য হয়ে উঠতে হবে, তারপরে বিচার হবে তা প্রগতিশীল না প্রতিক্রিয়াশীল। কোনো বিশ্ববিশ্রুত সাহিত্যতাত্ত্বিক নন, বলেছিলেন মাও সেতুং। তার আগেই মার্ক্সবাদী ভাবনায় শিল্প সাহিত্যের প্রচারমূলক কাজের উপযোগিতা সম্পর্কে লেনিন, ট্রটস্কি, লুনাচার্স্কি ও গোর্কির স্পষ্ট ধারণা ছিল। সেই কারণেই প্রচার সাহিত্যের ওপরে তারা চিরায়ত সাহিত্যকে স্বীকৃতি দিয়েছিলেন। লেনিন তাই বুর্জোয়া সাহিত্যের ঐতিহ্যকে রক্ষা করার কথা বলেছিলেন। ট্রটস্কি প্রলেতারীয় সাহিত্য ও প্রলেতারীয় সংস্কৃতি কথাগুলির বিপদ সম্পর্কে সচেতন করেছিলেন, কারণ মার্ক্সবাদ অনুযায়ী সর্বহারার একনায়কতন্ত্র হবে শ্রেণীহীন সমাজে উত্তরণের পথে একটা ক্ষণস্থায়ী পর্ব, এবং শিক্ষা সুযোগ বঞ্চিত সর্বহারা শ্রেণী এর মধ্যে সংস্কৃতি উৎপাদনের উপযুক্ত হয়ে উঠবে না। ফলে নতুন সমাজতান্ত্রিক সাহিত্য বুর্জোয়া সাহিত্যের উত্তরাধিকার থেকেই গড়ে উঠবে। দূরের নক্ষত্র সোভিয়েত ও তার আমলাতান্ত্রিকতার প্রভাবে বিশ্বের বহু বাম রাজনীতি প্রভাবিত সাহিত্যেই দেখা গেছে একটি ইউটোপিক আশাবাদের দোতনাভিন্ন সাহিত্যকর্ম শেষ হতে পারে না। ভারতীয় সাহিত্যতে বিয়োগান্তক তত্ত্বভাবনার অনুপস্থিতি কি আমাদের আরও প্রভাবিত করেছে? এই আশাবাদে আমাদের প্রবাস, বিরহ, মাথুরের পরেও যে কারণে ভাব সম্মিলন থাকে, কিন্তু ওই যে বামবৃত্তের কাহিনীর শেষে প্রতিকায়িত উত্তোলিত মুষ্টিবদ্ধ হাত বা ছিন্ন শিকল অথবা উদীয়মান সূর্য, তা কি সাহিত্যিকের অব্যবহিত বাস্তবতা নাকি রোম্যান্টিসিজম? একদিন এইসব হবে তাই। এমনকি বামবৃত্তের বাইরেও বাংলা সাহিত্যে কি এই অতি নির্ণীত আশাবাদ এক সংস্থার? এই একই জিনিসকে আমরা দেখি না রোম্যান্টিক কমেডিতে? বিস্তৃত ঘটনাক্রমের পরে নায়ক নায়িকা হাত ধরে চলেছে এক উদীয়মান সূর্যের পথের দিকে। তা কি কলোনাইজেশন কালের ইউরোপীয় কমেডির বা মিলনান্তকের প্রত্যক্ষ প্রক্ষেপ নয়? ইউরোপ নতুন দেশ আবিষ্কার করছে, আর নবযুগের নবকুমার, যিনি ট্র্যাজেডির কালে সমাজবিধি ভঙ্গ করার জন্য শাস্তিপ্রাপ্ত হয়েছিলেন, তিনি কমেডির যুগে সে সমাজকে শাস্তি দিয়ে তাকে পরিত্যাগ করে নবকলোনিতে নতুন সমাজ স্থাপনের দিকে যাচ্ছে। বঙ্গীয় আধুনিক সাহিত্য কি তত্ত্বগতভাবে আদতে মডার্ন নাকি রোম্যান্টিসিজম লালিত? এই মডার্নের মধ্যে কি আমরা বামপন্থী সাহিত্যকেও অঙ্গীভূত করব? খুব বিরল ব্যতিক্রমবাদে করাই যেতে পারে, কারণ রোম্যান্টিসিজম মানে কেবল ফুল, পাখি, চাঁদ, আমি তুমির বন্দোবস্ত নয়। রবীন্দ্রনাথ রোম্যান্টিসিজমের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে প্রধান যে চারটি বৈশিষ্ট্যের কথা বলেন, তার প্রথমটি হলো প্রচলিত ধারার প্রতি দ্রোহ প্রবণতা, দ্বিতীয়টি হলো প্রকৃতি প্রাণতা, এবং তৃতীয়টি হলো দুরজানি দুর্জানি বৃত্তি। এই দুর্জানি বৃত্তি আবার দ্বিবিধ, স্থানিক ও কালিক। কালিক আবার অতীতচারী। রোম্যান্টিসিজম তাই কেবল মায়াবী স্বপ্নের নিশিডাক নয়, বরং প্রচলিত ব্যবস্থার প্রতি দ্রোহপ্রবণ। এই দ্রোহ প্রবণতা কি বাম রাজনীতি প্রাণিত সাহিত্যবৃত্তকে এক স্বপ্ন প্রয়াণে প্ররোচিত করেছে বাংলায়? প্যাচালটা যখন পাড়াই হলো, তখন ভালো করেই পারা যাক।
বুর্জোয়া সংস্কৃতিতে যেটুকু ভালো আছে, যে প্রাচুর্যটুকু আছে তা আমাদের নিতে হবে। ওই সংস্কৃতিকে আমাদের বদলে দিতে হবে। আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য ওই সংস্কৃতিকে নতুন রূপ দিতে হবে। আমাদের উদ্দেশ্য সফলের জন্য তাকে কাজে লাগাতে হবে। তবেই আমরা বুর্জোয়া সংস্কৃতির অন্তর্লীন যুক্তিময় পরিসিদ্ধান্তে পৌঁছতে পারব, যা মুক্তির জন্য আর্তনাদ করছে। শিখতে হবে তাদের শিল্প আঙ্গিককে, শিখতে হবে কিভাবে কোন কৌশলে একটি দার্শনিক প্রতীতিকে তারা সাজিয়ে তোলেন। বহু দক্ষ কমরেড আজ পার্টি থেকে সরে যাচ্ছেন, কারণ পার্টিতে একজন বৃত্তিধারী বা পেশাদারী শিল্পীর স্থান কোথায়? এই বিরাট সমস্যার সমাধান পার্টি করতে পারছে না। উভয়ের মধ্যে একটি জিনিসের অভাব বর্তমান, তা হলো তারা যে অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে থেকে শিল্প সৃজন করছেন, সেই পরিস্থিতি সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নেই। সেই সঙ্গে বাইরের যেসব শক্তি প্রভাব ফেলেছে সে বিষয়ে সচেতন নন। এই দুই বিষয় তাদের সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্যকে বিপুলভাবে পাল্টে দেয়। উভয় পক্ষেই সত্যতা আছে, কারণ শিল্পীর আত্মার বিভাজন ঘটানো যায় না। একজন শিল্পী তার পার্টিরও দেশের মানুষের পক্ষে কাজ করে থাকেন তার শিল্পের মাধ্যমেই। আমাদের প্রয়োজন জাতীয় ঐতিহ্য ও পরম্পরা সম্পর্কে একটি শ্রেণীর মূল্যায়ন ও সুনিপুণ সিদ্ধান্ত। এই প্রশ্নের উত্তরের মধ্যেই নিহিত আছে সংস্কৃতিগত সমস্যাবলীর সমাধান। বিপ্লব প্রাপ্তমনস্থের কাজ। অন দ্য কালচারাল ফ্রন্ট, ঋত্বিক কুমার ঘটক অনুবাদ, রথীন চক্রবর্তী। বিপ্লব প্রাপ্তমনস্কের কাজ। আরব সাগরের জল লোনা, কিন্তু কে শোনে কার কথা? ফলে বড় কাগজের সম্পাদক যখন সমরেশ সংখ্যার সম্পাদকীয় বিবর প্রসঙ্গে শুরু করেন যুক্তিতক্ক আর গপ্প ভেদে অথারিয়াল ডিসকোর্সের ঋত্বিকের বক্তব্য দিয়ে, তখন বোধহয় তার স্মরণে থাকে না পূর্বধৃত অংশ। আমরা গৌরী ধরিত্রী ব্যক্তি প্রসঙ্গে যাব না, কিন্তু স্বীকারোক্তি ও বিবর পর্যায়ে অব্যবহিত চারপাশের প্রতি এক অসহনীয়তা স্পষ্ট। আমরা বরং লক্ষ্য করতে চাইব ব্যক্তি সমরেশের শ্রেণী চরিত্রের পরিবর্তন। 1951 সালে উত্তরঙ্গ কারাবাস, পার্টি ত্যাগ ও লিখে বাঁচার সিদ্ধান্ত, পাশাপাশি 1954 সালে বড় কাগজেরও প্রকাশনার আনুকূল্য, আর্থিক সাচ্ছল্য, আতপুর বস্তি থেকে যাত্রা শুরু করে নৈহাটিতে বড় বাড়ি, কলকাতায় লেখার জন্য ফ্ল্যাট, মধ্যবিত্তে সমরেশের উত্তরণ, এক দায়বদ্ধতা ছেড়ে যা রাজনৈতিক, আর এক দায়বদ্ধ হওয়া যা মধ্যবিত্তিক। কিন্তু এই যে মানসিক অসহনীয়তা, তাও তো আদতে সামাজিক। সমরেশের বন্ধুস্থানীয় লেখেন, মধ্যবিত্ত পোষমানা জীবন, এই ছিল আমাদের মতো মানুষদের প্রতি নিক্ষিপ্ত সমরেশের ব্যঙ্গোক্তি। অথচ নিষ্করণভাবে এই সংকট আসলে মধ্যবিত্ততার সংকট। আতপুরের বস্তিতে এই সংকটে হয়তো সমরেশকে পড়তে হতো না। বিবরের নায়ক স্বাধীনতা চেয়েছে, সে স্বাধীনতার স্বরূপ তার অঞ্চলত লেখকেরও অজ্ঞাত। লোকটি তার সঙ্গিনীকে হত্যা করে কাপালিকের মতো শবসাধনায় বসেছে। সত্তার যন্ত্রণার দগ্ধ আবিষ্কার সাহিত্যে অনেক মানুষই করেছেন। শচীশ গোরা তো আছেই, কিন্তু এরকম নিরালম্ব স্বাধীনতার ধারণা, যা একমাত্র মার্কিন সাম্রাজ্যবাদের চোলাইয়ের তলানি থেকে উঠে আসে, সেই স্বেচ্ছাচারী, শূন্যতা সন্ধানী, আত্মঘাতী স্বাধীনতা বোধের বিজ্ঞাপনেই বিবর নিঃশেষিত। বিবরের নায়ক রাজনীতিতে বিশ্বাস করে না। পরিবার, পরিজন, ইতিহাস, স্বপ্ন, স্মৃতি কিছুই তার মধ্যে কোনো দায়িত্ববান বোধের উন্মেষও ঘটায় না।
সবই পরিত্যাজ্য, পরিত্যক্ত, শুধু একদিকে নায়ক আর অন্যদিকে অন্তহীন সময়। আমরা বরং শুনিনি আর এক অকালে কথা শরীর প্রাপ্তের কথা, এক পার্টিজান কবির কথা। যখন পার্টিক্রিয়া ব্রহ্মচর্যা চায় তখন পিতারা চান ভালো ছেলে, নিপাট নম্বর, তখন অবধজনে কোল দিতে তুমি ছাড়া কে আছে আমার। কয়েকশো মাইল দূরে শীত আজ ভীষণ চ্যালেঞ্জ, আবিল মগজ জুড়ে স্মৃতি আজ চোরাহন্তারক। কখনো মধ্যরাতে যখন স্নায়ুর দেহ অবশ্য অসার সহসা দরজা ভেঙে ঢুকে পড়ে তোমার প্রদাহ, এবং তখন শোনো পৃথিবীতে বামপন্থা নেই, এবং তখন শোনো টিলা বৃন্তে ঘর নেই কোনো, এবং দুচোখ জুড়ে লিপসায় কেঁপে ওঠে তোমার প্রিটোরিয়া ঠোঁট। তার একটি উপন্যাসে ওঠে অশ্লীলতার বিতর্ক। এই বিতর্কের 5 বছর পরে উজান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তার অবস্থান কি জানতে চাওয়ায় তিনি বলেন, আগে যা ছিল তাই, বিতর্ক বা অভিযোগ এসেছিল অশ্লীলতার প্রসঙ্গে, তা আমি তখনও স্বীকার করিনি, এখনও করি না। বস্তুত অশ্লীলতার শব্দটা কোনো লেখকের চিন্তাযোগ্য বিষয় বলেই আমি মনে করি না। তাহলে অশ্লীলতা বলে কি কিছু হয় না? ওটা অনেকটা নুনের মতো, একেবারে না থাকলে স্বাদ হয় না, বেশি হলে কটু স্বাদ হয়। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতো। যে বইটার কথা বলছেন সেটা সম্পর্কে আমার অবস্থানের আরেকটি দিকও আছে, সেটিও পাল্টায়নি। ছাপা হওয়ার পরে লেখাটি পড়ে আমার ব্যর্থ মনে হয়েছিল, সে মনোভাব এখনও আছে, তাই পুস্তক আকারে প্রকাশ করতে উৎসাহী হইনি। এবার তাহলে দেখতে হবে শ্লীলতা বা অশ্লীলতার নিয়ে কি ভাবতেন তিনি। আমাদের সহায়ক সংবর্ত পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকার। সংবর্ত সমুদ্র স্নানের পর কাউকে নোনতা লাগতে পারে। 100 বার লাগতেই পারে। আর তুই যে লেখাটার কথা বলছিস, দেখবি সে ধরনের লেখা আমার খুবই কম। কেন যে কম সেটা ইদানিং আমায় একটু বিচলিত করে। তার কারণ বোধহয় এই যে যতই নিয়ন্ত্রণ করি না কেন, শেষমেশ বোধহয় অবচেতনে এই এক ধরনের নিয়ন্ত্রণ থেকেই যায়, এবং এই নিয়ন্ত্রণ রাজনৈতিক। আরও বলি, এই রাজনীতিটার চরিত্র যত না মার্ক্সবাদী তার থেকেও রাজনৈতিক। আরও বলি, এই রাজনীতিটার চরিত্র যত না মার্ক্সবাদী তার থেকেও বেশি ব্রাহ্ম বলে এখন আমার সন্দেহ হয়। না হলে এত সূচিবাই কেন আমার চেতনায়, কেন আমার লেখায় যৌনতা ব্যাপারটা কার্যত অনুপস্থিত। ইদানিং এই খামতিগুলো সত্যিই আমায় ভাবাচ্ছে। অথচ মার্ক্সীয় ভিক্ষায় বিশ্বাসী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় তার সমরেশ বসু সময়ের চিহ্ন গ্রন্থে বিদায় শীর্ষক আলোচনায় বলেছিলেন, আসলে বিবর আমাদের উপনিবেশক বিকৃত ভিক্টোরীয় মূল্যবোধের বিরুদ্ধে প্রতিবাদ সামগ্রী। এ কারণে ব্যক্তিটি বিশিষ্ট হলেও সম্যজ্ঞ। এখানে নীতিবোধ অনিবার্যভাবে রক্তমাংসের অস্তিত্বের উপর প্রতিষ্ঠিত। প্রচলিত সমাজ ও শ্রেণী থেকে বিচ্ছিন্ন যুবকটির প্রথম প্রতিক্রিয়া শরীর সম্পর্কে সব সংস্কার ভেঙে ফেলা। যৌন সম্পর্ক বিষয়ে এই যে মুক্তি, এটি চরিত্রটির বিচ্ছিন্ন হওয়ার মুক্তি, পচা মধ্যবিত্ত অস্তিত্বের বাইরে যাওয়া। উইলিয়াম রাইখ তার শ্রেণীচেতনা কি নামক মার্ক্সীয় পর্বের রচনায় বলেছিলেন, extramarital sex or the desire for it is a factor which could prove extremely effective on the struggle against reactionary influences. অবশ্যই একদিকে এই যৌন মুক্তির বয়ঃসন্ধি পর্বের বিচ্ছিন্ন ব্যক্তির সমরেশ বসুর কৃতিত্ব সমগ্র উপন্যাসে তিনি এই যৌন সম্পর্কের দুটি স্তরকেই
ধরেছেন। তার নায়ক যৌনতাতেই আবদ্ধ থাকেনি, সে স্বাধীন হতে চেয়েছে। কিন্তু এই সমস্যাও কি আজকের? কালীঘাট ব্রিজের ওপরে কখনো কি শুনতে পাও লম্পটের পদধ্বনি? কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? হে শহর, হে ধূসর শহর, লুব্ধ লোকের ভিড়ে যখন তুমি নাচো, 10 টাকার কেনা কয়েক প্রহরীর উর্বশী, তখন সারিয়ার তারির উল্লাসে অমৃতের পুত্রের বুকে চিত্ত আত্মহারা নাচে রক্তধারা। 1934-37 পর্বেরই কবিতার কবিকে পড়ে সরোজ দত্তের সঙ্গে শিল্প সাহিত্য বিষয়ে বিতর্কে যেতে হবে ইন ডিফেন্স অব দ্য ডেকাডেন্স রচনায়। আগ্রহীরা পড়ে নিতে পারেন। বিবর পর্যায়কে অতিনিন্দিত করণের তৎকালিক বাম রাজনীতিবৃত্তের পাশাপাশি আছে সাম্প্রতিকের নারীবাদী বৃত্তের টক্সিক ম্যাসকুলিনিটি কেন্দ্রিক বিদ্ধকরণ। অভিযোগ তো সত্য, অবশ্যই এই পৌরুষ বিষাক্ত। আমাদের প্রশ্ন দুটি। প্রথমত, পৌরুষের এই ভূমিকা ও নারীর অবজেক্টিফিকেশন কি সমরেশেরই পর্বের লেখাতেই খুঁটিয়ে দেখলে আর কোথাও পাবো না? প্রশ্নটি এমন নয় যে অন্যত্র পেলে এখানে ক্ষমার্হ। প্রশ্নটা সাহিত্য তত্ত্বে, তাকে বলে কালানৌচিত্য দোষ। সমরেশ যখন লিখছেন তখনই টক্সিক ম্যাসকুলিনিটির ধারণা সামাজিক ভূমি পায়নি। আজকে তা পরিলক্ষিত হলেও তৎকালিক সোশ্যাল নর্ম ছিল ভিন্ন। যেমন আইনে রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয় না সে মতো, তদুপরি আবার বলা যাক, পলিটিক্যাল কারেক্টনেসের দায় আর্টের নেই, কারণ সমাজ পলিটিক্যালি কারেক্ট নয়। এপার ওপার, এই যে বিষাক্ত দীপ্ত পৌরুষ, এর সন্ধান কি প্রবণতায় পাবো, নাকি সমাজ প্রবণতায়? এই পৌরুষ কি কেবল নিন্দিত সমরেশে, নাকি কালকুটেও, নাকি কেবল দৃষ্টি সরল মধ্যবিত্ত অবক্ষয়ের থেকে লোকায়ত জীবনের দিকে? সেটা কি এক ধরনের রোম্যান্টিসিজম নয়?
আগে যেটা বললাম আমরা সাক্ষ্য হিসেবে গঠন করি সাম্য, এবং সে প্রসঙ্গে মানুষ শক্তির উৎস অংশে যে সুতো ছেড়ে এসেছিলাম তা বনে তোলার চেষ্টা করি। জোহান গটলিব ফিশে, যিনি প্রথম জীবনে সাবজেক্টিভ আইডিয়ালিজম ওপরে অবজেক্টিভ আইডিয়ালিজমের চর্চা করেও এঙ্গেলসের মতো বস্তুবাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন, সাহিত্য ধর্মীয় ভাবনার অনুবৃত্তি বস্তুত মধ্যযুগ অবধি কেবল সাহিত্য নয়, মালার্মে কথিত স্থাপত্য থেকে সঙ্গীত অবধি আর্টের যে যাত্রা তার সবটুকুই ধর্মকেন্দ্রিক। আমরা পুনর্বার স্মরণ করব ক্ষেত্রীর সেই পানিয়াও প্রসঙ্গ। ভারতীয় বাম রাজনীতি ঠিক যাদের হওয়ার কথা ছিল তাদের হয়নি। সেই কারণে বাম রাজনৈতিক কর্মী ও সাহিত্যিকের উপলব্ধি, আমরা কয়েকজন তরুণী যদি কলকাতার রাস্তার মাথা ফাটিয়ে মরে যাই তাহলেও ভারতবর্ষের বাস্তবতা এক চুলও নড়বে না। যেমন হয়নি বিশেষত রামমোহন বিদ্যাসাগরের যে প্রগতিবাদের ধারার কারণে বাংলায় বামপন্থী রাজনীতির সুসার হয়েছিল স্বাধীনতার আগে থেকেই, সেখানেও মাটির সাম্প্রদায়িকতার বিশোৎপাটনের ক্ষেত্রে, বরং উল্টো দিকে যা কিছু ধর্মকেন্দ্রিক তারই দাবি ত্যাগ করেছে ভারতীয় বাম ভিক্ষা বর্জন করেছে, ত্যায্য করেছে। অথচ ভারতীয় সমাজে ক্লাস ও কাস্ট মিশে আছে জলে মাছের মতো। যে জাত ব্যবস্থা সমাজ গড়নের উপাদান স্পষ্ট করা ভালো। আমাদের বক্তব্য ধর্ম কাঠামোর নেতিবাচকতার আত্মীকরণের নয় কুৎসিত নিষ্ঠুর অমানবিক অস্পৃশ্যতার পক্ষে দাঁড়ানোর। দাবিটা তাকে স্বীকার করার, যেটা আছে আমাদের সমাজ কাঠামোয়, যে সমাজ কাঠামো ধর্মকেন্দ্রিক। আমরা অস্বীকার করলেও ভারতবর্ষের বাস্তবতা এক চুলও নড়বে না। আমাদের সাহিত্য, সঙ্গীত, নাটক, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য সবেতে ধর্মের স্পর্শ আছে। ভাষায়, বাচনে, মেটাফরে সর্বত্র। তার নেতিবাচকতার দায়না নিতে গিয়ে যদি গোটাটাকে ডিসওন করি তবে আমাদের ভাড়ারে কম পড়বে। তার থেকেও খারাপ হলো বিপরীত প্রতিক্রিয়াশীল রাজনীতি বলে যাকে ভারতীয় বামপন্থা চিহ্নিত করে তারই হাতের আয়ুধ হয়ে উঠবে আমাদের মহাকাব্য, পুরাণ, পুরাকথা বা মিথ। উঠেছে। তার বিধ্বংসী প্রচার আমরা দেখতে পাচ্ছি। বিশেষত বাংলায় যার একটি ভাঙাচোরা অপূর্ণ গঠিত রেনেসাঁ আছে, যার ধর্মকাঠামো উত্তর ভারতীয় ধর্মকাঠামোর মতো নয়, যেখানে চিরস্থায়ী বন্দোবস্ত জাত ব্যবস্থার পূর্বরূপকে নববিন্যস্ত করেছে। আসলে ঈশ্বর ধারণা, ভাববাদী দর্শন প্রস্থান, পালিত ধর্মের রীতিপ্রথা, এইসব ভিন্ন বিষয়গুলিকে একসঙ্গে গুলিয়ে একটি রাজনৈতিক বাচন তৈরি করা হয়েছে, যা তার প্রধান শত্রু হিসেবে বেছে নিয়েছে প্রগতিবাদের যে কোনো রকম অবস্থানকে। কিন্তু প্রগতিবাদ, অন্তত বঙ্গীয় প্রগতিবাদের একটি অংশ গবেষকের নির্লিপ্তিতে ভারতীয় ধর্মকাঠামো নিয়ে কাজ করেছে। যে অক্ষয় কুমার দত্ত ফসল উৎপাদনে দেবতার আশীর্বাদকে কৃষকের পরিশ্রমের নিরিখে সমীকরণে শূন্য বলে চিহ্নিত করেন, তিনি প্রবল আয়ুক্ষয়ী নিষ্ঠায় ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় লেখেন যে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি সংশয়ী তিনি অমানসিক পরিশ্রমে আমাদের জ্যোতিষী ও জ্যোতিষ লেখেন। প্রবল নাস্তিক বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনার্থ পরাশরক্তি খুঁজে বের করেন ও
ঔপনিবেশিক পর্বে বহু পুরা কথার নবায়ন ঘটেছে নাটকে ক্ষমতা কাঠামোকে প্রশ্ন। ঋত্বিকের ছবিতে আমরা তা পাই। তৎপরবর্তী কালে প্রগতিবাদী ও বামপন্থী চর্চাসী রিক্লেইমের দাবি ছেড়ে দিল। ফলে ভারতীয় ঐতিহ্যের যে অংশ হতে পারত প্রগতিবাদের আয়ুধ, তাই গেল বিপরীত শক্তির হাতে এবং ব্যবহৃত হলো প্রগতিবাদের বিরুদ্ধে। কালকুট নামে যে লোকায়ত জীবন দর্শনের দিকে আকৃষ্ট হলেন সমরেশ, তা কি এই ধারণা থেকেই, নাকি ছিল প্রগতিবাদী স্কুলের প্রতি বীতস্পৃহা বিতরাগ, খানিকটা কি বিদ্বেষও? না হলে তিনি লেখেন কি করে? সাহেবরা যে আমাদের শিখিয়ে গিয়েছেন পুরাণ মানে মাইথোলজি, ইতিহাস না, অতএব সে কাল গণনা অনেকটা রূপকথার মতো। হ্যাঁ, মিথ্যার স্বর্গবাসে সুখ আছে বই কি, সুখ এই মেনে নিলে আর পরিশ্রম করতে হয় না। কিংবা সাম্য কাহিনী, বহুবিধ ঘটনা ও তত্ত্ব ও তথ্যের ভারে আবৃত। কৃষ্ণ যেমন আমার কাছে ইতিহাস প্রসিদ্ধ মহামানব, তেমনি সাম্যকেও আমি প্রাচীনতম কালের একজন ব্যক্তিরূপেই দেখেছি। ইতিহাস অনেক সময় পরবর্তীকালে অনেক ঘটনার স্থূল হস্তাবলেপে প্রক্ষিপ্তভাবে প্রবেশ করে। কিংবা প্রয়াগের পাগলা বাবা যিনি 3 ভাগ জলের মতো দুঃখ আর স্থলের 1 ভাগ সুখের প্রসঙ্গে যখন বলেন, ভারতের ঘাটে মাঠে গাছতলায় এক শ্রেণীর সর্বত্যাগীর মুখে মুখে জন্ম নেয়। এদের বোঝো এ কথা যে জানো সন্ধান, কারোর মাথায় দিব্যি নেই। প্রয়াগের গাছতলা কি প্রাগে নেই? প্রাগের ঘাট সাইবেরিয়ায়, সাইবেরিয়ার মাঠ সাংহাইতে, কাস্পিয়ানের কূলে কিংবা অতলান্তিকের বেলাভূমি। এ প্রসঙ্গে আমাদের সংশয়ী মন জেগে ওঠে। মার্ক্সীয় সর্বহারা আর ভারতীয় সর্বত্যাগী হারা আর ত্যাগী পূর্বতন মার্ক্সিস্ট কথাকারের গোলায় কি করে? সর্বত্যাগী হন বা সর্বহারা, ওটা তাদের জীবনযাপন। তত্ত্বগতভাবে কথাকারটা তো ডিক্লাস হননি। তার ভ্রমণও আসলে সাহিত্যতাত্ত্বিক, যাকে রোম্যান্টিসিজম বলে। আমরা পুনরায় স্মরণ করি রবীন্দ্রনাথের উল্লিখিত 4টি বৈশিষ্ট্যের তৃতীয়টি, দূরজানি বৃত্তি, যা দ্বিবিধ, স্থানিক ও কালিক। এবার ঔপনিবেশিক মিলনান্তক বা কমেডির কালে যে নায়ক চরিত্রকে আমরা দেখেছিলাম ইউরোপ কর্তৃক নব আবিষ্কৃত নতুন দেশের দিকে সমাজকে পরিত্যাগ করে নায়িকার হাত ধরে প্রতীকী উদীয়মান সূর্যের দিকে চলে যেতে, গোটা পৃথিবীর মানচিত্র যখন আবিষ্কার ও জয় করে কলোনি বসিয়ে বেঁধে দেওয়া হলো ইউরোপের টেবিলে, কলোনির সম্পদ সাইফন করে হলো ইউরোপের শিল্পায়ন, সামন্ততান্ত্রিক ব্যবস্থার উত্তরণ ঘটল পুঁজিবাদে, বিরাট কারখানা বসলো। তাকে কেন্দ্র করে চলে এলো গ্রামের ভূমিহীন কৃষক গতর খাটিয়ে রোজগার করবে বলে। তখনকার বুদ্ধিজীবীর সংকট ছিল এই রোম্যান্টিসিজম। সে প্রচলিত ধারার প্রতি দ্রোহপ্রবণ, কিন্তু কমেডির নায়কের মতো তার প্রচলিত ধারার পরিত্যাগ করে নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়মে নতুন দেশ বসানোর জন্য আর কিচ্ছু নেই। সবাই তখন আবিষ্কৃত এবং সর্বত্র ইউরোপ কলোনির নতুন নিয়ম চালু করে দিয়েছে। তবে সে যাবে কোথায়? সে যে হু হ্যাজ বিন লং ইন সিটি পেন্ট, তখন তার পলায়নের স্থান হয় প্রকৃতি প্রাণতা। সে শহরের যান্ত্রিকতা ত্যাগ করে গ্রামে ঘাটে মাঠে সহজ দার্শনিকতা খুঁজে বেড়ায় কিছুদিন, তারপরে আবার শহরে ফিরে পুঁজিবাদী ব্যবস্থার নাটবোল্ট হিসেবে সস্থানে জুটে যায় উৎপাদন ব্যবস্থার সঙ্গে।
এই তো সেই দুর্জনী বৃত্তি। কখনো তা স্থানিক অমৃত কুম্ভের সন্ধানে যায়, আবার কখনো তা কালিক রোম্যান্টিকের স্বপ্ন প্রয়াণ স্থান দ্বারাবতী কালকলি সন্ধ্যা অর্থাৎ দাপরান্তর। উদযাপিত বাংলা সাহিত্য কি সত্যিই আধুনিক? শেষ দরবার। আমাদের ছেড়ে আসা শেষ সুতো বুনে তোলার চেষ্টা করে এই ব্যাসকুট যাত্রা শেষ করা যাক। রক্তিম বসন্ত অংশে আমরা বলেছিলাম, মৃত্যুর পরের 36 বছরের দীর্ঘ সময়ের মধ্যে শোকাবহভাবে শতবর্ষে আসায় নতুন করে সমরেশ স্মরণীয় হয়ে উঠেছে, অথবা এটাই ভবিতব্য। দেবেশ রায় সমরেশের মৃত্যুতে লেখা রচনাটির শিরোনামই দিয়েছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি লেখক এবং পেশাদার লেখক। লিখেছিলেন, তিনি আমাদের মতো অফিস পালানো কেরানি লেখক ছিলেন না, যাদের সাহস নেই লেখাকে জীবিকা করার, অথচ 16 আনার ওপর 18 আনার শখ আছে লেখক হওয়ার। সমরেশ কালকুট নামে লিখেছেন 36টি উপন্যাস, ভ্রমর ছদ্মনামে লেখা 12টি, সমরেশ নামে 100টি উপন্যাস। এছাড়া ছোটদের জন্য লেখা গোগল গোয়েন্দা কাহিনী, বহু ছোট গল্প। তার মধ্যে 1963-77 এক বছরে 5টা, এমনকি 6টা উপন্যাস লিখেছেন সমরেশ নামে। সঙ্গে আছে কোনো কোনো বছরে কালকুট নামে আরও 3-4টি উপন্যাস। মোট 8 থেকে 10টি উপন্যাস। বাস্তবিক সম্ভব হয়েও কি তা লেখকের কর্তব্য? অন্বিষ্ট। লেখকের এখানে বাংলা বাজারের পেশাদারি লেখক হওয়ার, লিখে জীবন অতিবাহিত করার অভিশপ্ত জীবন নয় কি? উত্তর বিশ্বায়িত বাংলায় প্রাক বিশ্বায়নগত আধুনিকতার ধারণা সম্পূর্ণত বদলে গেছে সামাজিক ভ্যালু জাজমেন্ট। জীবনের নৈতিকতার প্রশ্ন হয়েছে দুর্নীতির স্বাভাবিকীকরণ। আদর্শ, যা একটি মূল্যবান অবস্থান হিসেবে পরিগণিত হতো, নানা খামতি সমালোচনা সত্ত্বেও দ্বিমেরু বিশ্বের আদর্শগত আশ্বাস ছিল। সগর্বে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ঘোষিত হয়নি। সহজিয়া দার্শনিকতার কাল অবসিত প্রায়। ঋত্বিক যেমন বলেছিলেন, সুবর্ণরেখার এরা মনন্তর দেখে নাই, দাঙ্গা দেখে নাই, দেশভাগ দেখে নাই। তেমনি আমরা মুক্তির দশক দেখিনি, মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু এই সবই ছিল দর্শনগত আলাদা এক জগৎ। আমরা বিশ্বায়ন দেখেছি, যার সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক, মূল্যবোধগত ও মনোজাগতিক প্রভাব মনন্তর, দাঙ্গা, দেশভাগ, মুক্তির দশক, মুক্তিযুদ্ধের যুক্ত প্রভাবের থেকেও অনেক গভীর, অভিঘাতী, অনেক মৌল নাড়িয়ে দেওয়া। অনুসন্ধিৎসু পাঠক নজর রাখুন, এই শতবর্ষেও 1.5 শতাধিক উপন্যাসের 15টির বেশি আলোচিত হবে না, যদি বিশ্ববিদ্যালয়ের লালিত গবেষণাপত্র না হয়। এই দায় বাংলার সাহিত্য জগতের। লিখে বাঁচাতে চাওয়ার অভিশাপের, যা অতি উৎপাদনের আখ মারাই কলের মতো।